অবশেষে সমস্ত বাধা পেরিয়ে অপর্ণার মাথায় সিঁদুর পরিয়ে দিল আর্য। হ্যাঁ প্রিভার 7টি দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণার গায়ে হলুদ হবে। সেখানে অপর্ণার মাকে এসে মীরার পাঠানো একজন লোক বলতে থাকে, মিসেস সিংহরের ম্যামের ইচ্ছে বর এবং বর গায়ের হলুদ একসঙ্গে হবে। সুমি রাজি হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, উনি যখন চাচ্ছেন তাহলে না তাই হোক। এই খবর শুনে তো অপু অনেক খুশি হয়ে যায়, কারণ সে আদ্য স্যারকে দেখতে পাবে। এর মধ্যে আর্য স্যারকে নিয়ে আসা হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানে। অপর্ণাকে দেখার চেষ্টা করলেও অপর বান্ধবীরা সবাই মিলে তাকে ঘিরে ধরে। তারা স্পষ্ট জানিয়ে দেয় শুভদৃষ্টির আগে কোনো দেখা চলবে না। তবে আর্য চোখ দিয়ে খুঁজতেই থাকে অপুকে। ঠিক সেই মুহূর্তে অপু ঘুরে তাকায়। দুজনের দিকে তাকানোর চেষ্টা করে, আর দুজনে আর চোখে দুজনকে একটু একটু করে দেখতে থাকে। এদিকে আর্যর প্রথমে গায়ে হলুদ লাগানো হয়। সে সময় দূর থেকে তারাসুন্দরী মা পুজো করছিল আর দেখছিল ওদের বিয়েটা। তার হাতে ছিল বহু বছরের পুরানো হলুদ মাখানো একটা বাটি। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বলেন, সবাই এসেছে, আজ দুই পৃথিবী এক হবে, আমি মা মাতঙ্গীর সাক্ষী হয়ে থাকবো। তিনি সেই পুরানো হলুদ নতুন হলুদের সঙ্গে মিশিয়ে দেন, মাটিতে ছুঁয়ে আবার রেখে দেন। আর্য গায়ে হলুদ লাগাতে তারাসুন্দরী মা বলে, সব মিলেমিশে যাক। এরপর রাজলক্ষ্মী অর্ককে বলে সব তথ্য যেন ঠিকঠাক ওই বাড়িতে পাঠানো হয়, এবং মীরাকেও সে একই কথা বলে দেয়। অন্যদিকে দেখা যায় সতীনাথ সমীরের সঙ্গে দেখা করতে এসেছে। সে জানায়, অপুর বিয়ে না থাকলে আমি কখনোই বাড়ি বিক্রি করতাম না। তখন সমীর বলতে থাকে, আমি সবই জানি। সতীনাথবাবু বলে, তুমি বলে একটু জোর দিয়ে বলতে পারি সমীর, আমার না একটা অনুরোধ আছে, আমাকে 2 দিনের সময় দাও। অপুর বিয়েটা হয়ে গেলে 2 দিন পরে আমি সব কিছু দিয়ে এখান থেকে চলে যাব। তখন সমীর বলে, ঠিক আছে, কিন্তু বুঝোই তো একটা নিয়মকরণ আছে। তুমি 2 দিন থেকো, তারপরে তুমি এখান থেকে চলে যাও, ঠিক আছে? আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাড়ির চাবিটা তো আমাকে একটা দিতে হবে, তা না হলে আমি পেমেন্ট করতে পারবো না। সত্যেনবাবু বিশ্বাস করে বলে, হ্যাঁ দিব। তো এখানে তো লয়ার চলে এসেছে কাগজপত্র নিয়ে সতীনাথবাবুকে সেখানে সই করতে বলে। তখন সতীনাথবাবু সই করে দেয়। এদিকে সমীর ক্লায়েন্ট নিয়ে এসেছে, তার সতীনাথের বাড়ি দেখে পছন্দ হয়ে গিয়েছে এবং সমীরের কথায় চেক রেখে দেয় সতীনাথবাবুকে। তখন সতীনাথবাবু বাড়ির চাবিটা সমীরকে দিয়ে দেয়, আর মনে মনে খুব কষ্ট পেতে থাকে যে এত বছরের বাড়ি তাকে ছেড়ে দিতে হবে মেয়ের সুখের জন্য। শুধু মেয়ের সুখের জন্য তাকে এই বাড়িটা বিক্রি করতে হচ্ছে। কত বাবাই তো অনেক কিছুই করে, আর আমি আমার মেয়ের জন্য এই বাড়িটাই বিক্রি করেছি। সামান্য বাড়ি তো বিক্রি করেছি, আমি কি আমার মেয়ের জন্য এটুকু করতে পারবো না? অবশ্যই পারবো, আমি আমার মেয়ের সুখের জন্য সব কিছু করতে পারি। এটা বলে সতীনাথবাবু ওইখান থেকে চলে যায়। অন্যদিকে সতীনাথবাবু মীরাকে ফোন দেয়। তখন মীরা মিসেস সিংহরায়কে বলে, ম্যাডাম আমি একটু আসছি। তখন মীরা ওইখান থেকে চলে যায়। এদিকে আর্য মীরাকে দেখে একটু অবাক হয়ে যায়, বলছে, মীরাকে কেমন যেন একটু লাগছে, কোনো গন্ডগোল পাকাবে না তো? তো মীরার পিছু ছুটতে থাকে। এখন রাজলক্ষ্মী আর্যকে ওদিকে যেতে দেয় না, বলছে, আর্য তোমার গায়ে হলুদ সম্পন্ন হয়ে গিয়েছে, তোমাকে এখন এই ফ্রেশ হতে হবে, বুঝতে পেরেছো? ড্রেস চেঞ্জ করতে হবে, না আরো ঠান্ডা লেগে যাবে। অর্ক যাও, তোমার দাদাকে নিয়ে ভিতরে যাও। তখন অর্ক আর্যকে নিয়ে ভিতরে চলে যায়। এদিকে অপর্ণার গায়ে হলুদ শুরু হবে। তারাসুন্দরী মা আশীর্বাদ করেন দূর থেকে। তো অপর্ণার মা অপর্ণাকে গায়ে হলুদ লাগালেই সে কেমন জানি করে ওঠে। সে তখন বলছে, তুমি কেন হলুদ লাগাচ্ছ? আর হলুদ লাগাবে না, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তখন অপু একা একা এসে একটা রুমের ভিতরে এসে দরজা বন্ধ করে দেয়, যা দেখে সবাই তো হতবাক হয়ে যায়। এদিকে রাজলক্ষ্মী মানছি সবাই তো চলে এসেছে। অপর্ণা বলছে, আমার কেন এমন লাগছে, আমার মনে হয় কিছু আমার চোখের সামনে ভাসছে। অপু চুপ করে বসে থাকে, আর তার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। এদিকে দরজার বাইরে সুমি, মানছি, রাজলক্ষ্মী সবাই তাকে ডাকতে থাকে, কিন্তু অপু কোনো সাড়া শব্দ দেয় না। তখন তারাসুন্দরী মার কাছে রাজলক্ষ্মী চলে গিয়েছে, বলছে, মা কেন এরকম হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তারাসুন্দরী মা বলে, যা তুই গিয়ে ডাক, তুই ডাকলেই না চলে আসবে। তখন রাজলক্ষ্মী ওইখান থেকে চলে যায়, আর তারাসুন্দরী মা বলে, মায়ের ডাক না সন্তান সাড়া না দিয়ে থাকতে পারবে না, তোকেই যে ডাকতে হবে। এদিকে রাজলক্ষ্মী চলে এসেছে অপর্ণার ওইখানে, আর দরজা খোলার জন্য অপর্ণার মা তো খুব ডাকাডাকি করছে। অপর্ণা কিছুতে দরজা খুলছে না। তখন রাজলক্ষ্মী বলে, মা দরজাটা খুলো, তোমার কিন্তু এখনো গায়ে হলুদটাও সম্পন্ন হয়নি, তোমার তো গায়ে হলুদটা সম্পন্ন করতে হবে, মা দরজা খুলো। তো অনেকভাবে বলার পর অপর্ণা দরজা খুলে দেয়। তখন অপু জানায়, কি হয়েছিল আমার, আমি এখানে কেন? আমার মাথাটা না একটু ঘুরে গিয়েছিল। আর মনে মনে ভাবে,
আমার কেন এমন হয়েছে? আজ তো অষ্টমী নয়। আমার মনে হলো অষ্টমীর মতোই আমার লাগছিল। এদিকে মানছি অপর্ণাকে জিজ্ঞাসা করছে, তোমার আগেও তো অনেকবার এরকম হয়েছে, তুমি কি জানো তোমার কেন এরকম হয়? তখন রাজলক্ষ্মী ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার জন্য মানসিকে বলছে, মানসি যা হবার হয়েছে, এখন সব কিছু ঠিক আছে, এটাই অনেক, তাই না? তখন মানসি বলে, কিন্তু আজকে তোর বিয়ে, ওরা ধকল আছে, এরকম হলে হবে? তখন অপর্ণা বলে, আমি জানি না আমার কি হয়েছিল। তখন শেফালি পিসি বলে, না খেয়ে আছে তো, হয়তো এই জন্য এরকম হয়েছে। তখন ওইখানে আর্য চলে আসে। আর্য তো অপর্ণার অবস্থা দেখে অবাক হয়ে যায়। তখন অপর্ণাকে সবাই মিলে গায়ে হলুদের এখানে নিয়ে যায়। অপর্ণা আর্যর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। অপর্ণা আর্যর দিকে তাকিয়ে রয়েছে। তখন আর্য রাজলক্ষ্মীকে বলে, মা কি হয়েছিল, ও কেন এরকম করছিল? রাজলক্ষ্মী বলছে, ওর মাথাটা না একটু ঘুরে গিয়েছিল, আসলে সকাল থেকে কিছু খাইনি তো, এর জন্য এরকম হয়েছে, তুমি চিন্তা করো না। আচ্ছা তুমি কোথায় গিয়েছিলে আর্য? আর্য তখন বলে, আমি একটু বেরিয়েছিলাম, একটু ছোট্ট কাজ ছিল। এদিকে সত্যনারায়ণবাবু মীরার কাছে চলে এসেছে। মীরাকে 35 লাখ টাকা চেকটা দিয়ে দেয়, যা দেখে তো মীরা পুরোই চমকে যায়। আর মনে মনে ভাবে, উনি এত অল্প সময়ের মধ্যে এতগুলি টাকা কিভাবে ম্যানেজ করলো? আমি তো ভেবেছি উনি কখনোই টাকাটা দিতে পারবে না। তখন সত্যনারায়ণবাবু মীরাকে বলে, আমি পেরেছি মীরা ম্যাডাম, আমার মেয়ে তো রাজকন্যা, আমার মেয়ের মুখে হাসির জন্য আমি সব করতে পারি। তখন মীরা চুপ করে ওইখান থেকে চলে যায়। এদিকে অপর্ণাকে সবাই মিলে গায়ে হলুদ দিতে থাকে। তো অপর্ণার গায়ে হলুদ সম্পন্ন হয়ে যায়। তখন অপর্ণাকে ঘরে নিয়ে আসে। তখন অপর্ণার মা তাকে সুন্দর একটা শাড়ি পরিয়ে দেয়, বলছে, দেখ অপর্ণা, তোকে অনেক সুন্দর লাগছে। তখন অপর্ণা আয়নার কাছে গিয়ে তাকে দেখে, আর সে নিজেও অনেক খুশি হয়ে যায়। এদিকে সতীনাথ বাবু চলে এসেছে। সতীনাথ বাবুকে দেখে তো অপর্ণা অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার মার মনটা অনেক কষ্ট পেতে থাকে। অপর্ণাকে কিছুই বুঝতে দেয় না। এরপর স্বামী সতীনাথ বাবুকে আস্তে আস্তে বলতে থাকে, সব ব্যবস্থা কি হয়ে গিয়েছে? তখন সতীনাথ বাবু বলে, হ্যাঁ হয়ে গিয়েছে, দেরি করার লাভ কি বলো, ওরা 2 দিন সময় দিয়েছে। আমি তাই ভাবলাম যে বিয়েটা মিটে যাক, তারপরে না হয় আমরা এখান থেকে চলে যাব। অপু তখন সতীনাথ বাবুকে দেখে বলতে থাকে, বাবা। তখন সতীনাথ অপর্ণার কাছে এসে বলে, মা তোকে না অনেক মিষ্টি লাগছে, আর শুনলাম আমার মেয়ে নাকি শরীর খারাপ হয়েছিল। তখন অপু বলে, হ্যাঁ একটু মাথাটা ঘুরে গিয়েছিল বাবা। তখন সতীনাথ বলে, চিন্তা করিস না, বিয়ে তো, তাই একটু টেনশন হচ্ছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তোমাকে কেন তো অস্থির লাগছে? তখন সতীনাথ বলে, এটা কেমন কথা, তুই কি আমাকে সবসময় দেখতে পাবি বল? তুই যাতে ভালো থাকিস, সুখে থাকিস, তারই তো ব্যবস্থা হচ্ছে, তাই না? অপু বলছে, সত্যি করে বলতো বাবা, কি হয়েছে তোমার? তোমাকে কেমন যেন একটা লাগছে। তখন সতীনাথ অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে, কিচ্ছুই বলতে পারে না। তার মেয়ের কাছ থেকে সবকিছু আড়াল করার জন্য সে মুখে হাসতে থাকে আর বলে, কি হবে আমার, আমার কিচ্ছু হয়নি, আমার মেয়ে তো রাজকুমারী, আর রাজার বাড়িতে তো বিয়ে হচ্ছে, তাহলে আমার আবার কেমন লাগবে, আমি তো খুব খুশি। এটা বলে অপর্ণাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন সুমিও চলে আসে, তিনজনকে ধরে কান্না করতে থাকে। এদিকে শেফালি, রুম্পা তাদেরকে দেখে অবাক হয়ে যায়। তো প্রিভিয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কী হতে চলেছে? অবশ্যই বিয়ের পর্ব হতে চলেছে। তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।